ব্যক্তি জীবনে আমার মা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আর রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বাবা যখন 70 মারা যায় 25শে এপ্রিল, আমি তখন চিটাগাঙ্গায় মিটিং করি। আমার আগে বঙ্গবন্ধু কেমন জানি খবর পেয়ে চিটাগাঙ্গায় আমি আজিজকে খবর পাঠালেন যে তোফায়েল যেন বাড়ি চলে যায়। আমি বাড়ি গিয়ে বাবাকে দাফন করতে পারি না, কারণ তখন যাওয়া আসা খুব কষ্টকর ছিল। আমি চাঁদপুরে গিয়ে 12-14 ঘন্টা লঞ্চ ঘাটে বসে আছি, তারপরে ইত্যাদি করে গেলাম। বঙ্গবন্ধু চিঠি লিখেছিল, আমাকে এখনও মনে আছে, যে স্নেহের তোফায়েল, তোর বাবা চলে গেছে, তোর বাবার শূন্যস্থান আমি পূরণ করতে পারবো না, তবে তোকে স্নেহ দিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তোকে আমি গড়ে তুলব। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ঈদের ছুটি শেষ হলো এবং ঈদ বাংলাদেশের জনগণের জন্য কেমন কাটলো, এই প্রশ্নটার সঙ্গে যুক্ত করতে চাই যে সরকারের 100 দিন পূরণ হয়েছে ইতিমধ্যেই, এবং সরকার এই 100 দিনে কী করেছে তার সাফল্য গাথা সেটা জনসমক্ষে তুলে ধরবার চেষ্টা করছে। কিন্তু সামগ্রিকভাবে আপনাদের দুজনের কাছ থেকে আমি বুঝতে চাই যে সরকারের এই শুরুটা, যেটাকে অনেকে হানিমুন পিরিয়ড বলে, অনেকে মনে করেন যে হানিমুন করবার সময় আসলে বাংলাদেশে নেই, সেই বাস্তবতাও নেই, তো কেমন গেল সেটা একটু আপনাদের দুজনের কাছে বুঝতে চাই। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া। রাজনীতিতে আসলে হানিমুন পিরিয়ড কখনোই থাকে না, সব সময় একটা জ্বলন্ত আগ্নেয়গিরির সঙ্গে সেই তাপটা নিয়ে হজম করে চামড়া পুড়িয়ে পরিবেশের সাথে ট্যাকেল দেওয়াটাই হচ্ছে রাজনীতিবিদদের কাজ। তো বিএনপিরও এটার ব্যতিক্রম ঘটেনি। বিএনপিও ধরেন বাংলাদেশে যেটা পলাতক সংগঠন, সেইটাকে ধরেন সেইটার সাথেও বিরোধী দল বর্তমান যেটা জামাত ইসলামের, ওপেনই বলেন আর গোপনেই বলেন, এদের ব্যাপক একটা সখ্যতা বিরাজমান। আবার পাশাপাশি এনসিপি এদেরকে যোগ দেওয়াচ্ছে আওয়ামী লীগকে। আবার ধরেন আমরা কিছু করার আগেই বলছে আমরা স্বৈরাচারের দোসর, এবং আওয়ামী লীগ যেভাবে ইন্ডিয়া গেছে আমরা সেভাবে লন্ডনে যাব, এবং আওয়ামী লীগ যে পথে গেছে আমরা সেই পথে যাব, চলে যাচ্ছি। এই যে একটা ট্যাগ লাগাচ্ছে অলওয়েজ, একবারে জামাত ইসলামের তৃণমূলের সংগঠন থেকে শুরু করে একবার উচ্চ পর্যায়ের ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত একই বক্তব্য, একই কথা, একই স্লোগান এইভাবে দিচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনার সফলতা তো আছেই, বাংলাদেশের অনেক বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, এবং সেই হিসেবে মানুষের যে ব্যাপারগুলো, ধরেন 2জন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, আমরা মেয়েরা ছিলাম হচ্ছে অগ্রণী ভূমিকা, ফ্রন্টলাইনার। এখন যেহেতু পুরুষ প্রধানমন্ত্রী, স্বাভাবিক কারণে পুরুষরা যেতে পারছে, গলা মিলাতে পারছে, হাত মিলাতে পারছে, বাচ্চা ছেলেরা কথা বলতে পারছে, যে টাচ করতে পারছে, সব মিলায় মিশায় নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ একটা স্বাচ্ছন্দ্যের ভিতরে আছে। তারপর সবচেয়ে বড় কথা যে তারেক সাহেবের, মানে বর্তমান প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগ 15 বছর এবং 2001 থেকে যে ট্যাগগুলো যেগুলো লাগানোর চেষ্টা করেছিল, কি একেবারে সরকারকে দিয়ে লাগায় ফেলতে গেছিল, মামলা মোকদ্দমা অনেকগুলো দিয়েছিল, এখন মানুষ ওনাকে সামনে থেকে দেখার একটা ব্যাপক সুযোগ পেয়েছে। যেমন ধরেন ট্রাফিক জ্যাম, উনি হেঁটে চলে গেলেন। তারপরে সচিবালয়ে যাওয়ার যে ব্যাপারটা, মন্ত্রীরা যাওয়ার আগে উনি উপস্থিত হন। বাংলাদেশের বজ্র পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না, এটা প্রধানমন্ত্রী দেখার কাজ না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের দায়িত্ব থাকা উচিত ছিল। কিন্তু তারা যেহেতু ফাঁকিবাজ, সংশ্লিষ্ট যারা, তারা যেহেতু ফাঁকিবাজ, তারা যথার্থ করবে না, এটা উপলব্ধি করতে পেরেই নিজেই নিজের গাড়ি নিয়ে বেরোচ্ছে। তাৎক্ষণিকভাবে যে সমালোচনা উঠার আগেই, অপরিষ্কার দুর্গন্ধ এগুলো নিয়ে উঠার আগেই উনি একটা কার্যকর সিদ্ধান্তে পৌঁছেছেন। এটা তো তাহলে মানুষ সমালোচনা করার আগে একটা পজিটিভ কাজ উনি করলেন। তো এই সব মিলায় মিশা, তারপর ধরেন বাংলাদেশের অর্থনীতি একবারে ফোকরা, নিচে তলায় নাই। এই ফোকরা
অর্থনৈতিক অবস্থা নিয়ে, যেখানে বিনিয়োগ নাই, ব্যবসা নাই, ইনভেস্টমেন্ট নাই, তারপরে বিগত সরকার এবং তার পরের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে, এবং শেখ হাসিনা যদি ঋণের টাকাগুলি পরিশোধ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার করে নাই, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এরকম একটা অবস্থা, তারপরে তেল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে জ্বালানি সংকটটা দেখা দিল, এই সংকটটাকে জামাত সুপরিকল্পিতভাবে আরও তীব্র আকার ধারণ করলো মোটরসাইকেল আলাদের নিয়ে নিয়ে, যে গভর্নমেন্টের একটা ফেলিওর আসুক। কিন্তু সরকার যখন চতুরতার সাথে বললো যে চলেন একসাথে আমরা মোকাবেলা করি, পরের দিন কিন্তু তারা তাদের ওই সমস্ত অশুভ চক্রকে অলরেডি কিন্তু ক্লোজ করে নিছে। এবং আপনি প্রথম আলোর একটা নিউজে দেখবেন যে পদ্মা অয়েল কোম্পানির যেভাবে ইনভেস্টিগেশন করে যেভাবে স্যাক করলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে, তাহলে চিন্তা করেন। এবং আমি শিওর যে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং গভর্নমেন্ট যাতে একটা বিপদে পড়ে এইটা করার জন্য ওই যে ভদ্রলোক পদ্মা অয়েলে চাকরি করে যাকে স্যাক করছে পদ্মা অয়েল কোম্পানি, এটাও কিন্তু জামাতের সাথে রিলেটেড একটা ব্যক্তি বলে আমি মোটামুটিভাবে সাধারণ ধারণায় বিশ্বাস করি। তো এই যে অরাজক অবস্থা থেকে মোটামুটি একটা মানে অত ব্যাপক স্বস্তি না হলেও মানে সমালোচনা করার মতো এরকম কোনো বিষয়ের ভিতরে এই 100 দিনের পরেই নিয়ে সরকার মোটামুটি ট্যাকেল দিতে পেরেছে। মিস্টার মামুন। জি, ধন্যবাদ। যে কোনো সরকারের 100 দিন তো চ্যালেঞ্জের থাকে, আর এবারকার নির্বাচন, তার আগে আন্দোলন, গণ আন্দোলন, ইউনূস সাহেবের 18 মাসের শাসন, এবং যেটা আমার সহযোগী শ্রদ্ধেয় আলোচক বলছিলেন, ধরেন তারেক রহমান সাহেবের 2001-এর পর থেকেই তো একটা ইমেজ সংকট ছিল তারপরে 15 বছর দেশের বাইরে থাকা। আমি এই 100 দিনে একটা সাফল্য বলবো, সেটা হচ্ছে, তারপরে আমি সংকটগুলো বলতে চাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যে একজন সিম্পল মানুষ, এটা বাংলাদেশে ইভেন যারা বিরোধী রাজনীতি করে তারাও অস্বীকার করতে পারবে না। ধরেন প্রধানমন্ত্রীর সিকিউরিটি অহেতুক না বাড়ানো, সচিবালয়ে গিয়ে অফিস করা, যেমন আপনার এত বড় দেশ ভারতে কিন্তু প্রধানমন্ত্রীর আলাদা কার্যালয় নেই, ওইখানেই সাউথ প্লাজা, নর্থ প্লাজা একসঙ্গী। এই যে প্রধানমন্ত্রীর আলাদা কার্যালয়, যে আলাদা একটা, ওই যে প্রেসিডেন্ট এরশাদের সময় করা হয়েছিল, পরের প্রধানমন্ত্রীরা সেটাই কন্টিনিউ করেছেন, রাষ্ট্রপতির কার্যালয় করতেন, ফলে ওনার অফিস লাগতো। তো সেইটাই আনফরচুনেটলি আমাদের প্রধানমন্ত্রীরা করলো, কারণ ওইটা কিন্তু একটা আলাদা অফিস হয়ে যায়, মানে আলাদা একটা চক্র। তো আমি বিশ্বাস করি উনি ওইটা আর ভেঙে দেবেন। তারপরে অন্যান্য ব্যবস্থাপনাগুলো দেখা। তবে বর্জ্য ব্যবস্থাপনায় আমার কাছে মনে হয়েছে যে উনি, এটা আমার একজন নাগরিক হিসেবে বিশ্লেষণ, যে উনি খুবই ওনার পাওয়ারের সফট ইউজ দেখালেন, যে ঠিক আছে আমি নিজে গিয়ে বের হলাম। এর মধ্য দিয়ে নিশ্চয়ই সমস্ত পৌরসভা, সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এই মেসেজটা বুঝতে পারলো যে আগামী বছর নিশ্চয়ই আর এই ছাড় দেওয়া হবে না। এইটা ভালো। হয়তো অনেকে বলবেন যে এর জন্য প্রধানমন্ত্রী যেতে হবে কেন, না গেলেও তো এত গিয়ে কোনো অন্যায় হয়নি, বরং মানুষ খুশি হয়েছে, উনি এটার গুরুত্ব দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমাদের বাংলাদেশে একটা কালচার দেখবেন, আপনি তো খুব একজন বিদগ্ধ, বাংলাদেশের অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, আমাদের সব কিছুই আমরা দাবি দেওয়া কিন্তু সরকার প্রধানের কাছে, যেই অশান্তি হয়। এটার দুইটার দিক আছে, একটা হচ্ছে সব কিছুই আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রিক করি, আবার আমরাও নাগরিকরাও মনে করি প্রধানমন্ত্রী আমার কাছে সব। তো যার ফলে প্রতিষ্ঠানগুলো আমাদের গড়ে ওঠে না। এই সরকারের, বর্তমান সরকারের 100 দিনে আমার সবচেয়ে যেটা তাদের সরকারের দুর্বলতা মনে হয়েছে, যে সিদ্ধান্তহীনতায় ভোগা, ডিসাইসিভ রোল নেয় না। যেমন ধরেন, আমি বলি, যেমন ধরেন এই জনাব তারেক রহমানেরই খুব ঘনিষ্ঠ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব, উনি একটা তদন্তের কথা বললেন, 6 সদস্যের তদন্ত কমিটি করেছে, ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফাইল দেওয়া, সাইন করা, অভিযোগ আকারে। হাইকোর্টে অনেকগুলো রিট পিটিশন হয়েছে, সৌভাগ্যবশত একটা রিটের আমিও আইনজীবী ছিলাম। মানে আমার কাছে মনে হয় যে, ধরেন আমাদের বাংলাদেশে সবাই জানে দুইটা জিনিসের খুব অভাব, খাদ্য তো ছাড়া, খাদ্য তো মোটামুটি একটা কন্ট্রোল এসছে, একটা হচ্ছে নিরপেক্ষ একটা ইনকোয়ারি আর একটা বিচার। এইটা আপনি 47 থেকে আমরা পাই না। তো ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারাও এখন তো মুখ খুলতে শুরু করেছে, আইনের ভাষায় বলে এক্সকালপেটরি স্টেটমেন্ট দিচ্ছে যে আমি কিছু জানি না। এইখানে বাকিরা জানে সবাই বলছে। তো এইখানে তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তহীনতায় কেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করুক, ইনকোয়ারিতে ইউনূস সাহেব হয়তো কোনো দোষী পাওয়া যাবে না, হাম সহ বিভিন্ন ক্ষেত্রে, আমি বলছি কথার কথা, আর যদি কোনো দায় পাওয়া যায় পাওয়া যাবে। আমার প্রশ্ন, এবং বিএনপির একজন প্রতিষ্ঠিত নেত্রীর কাছে আমার প্রশ্ন,
ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা বা তার বিরুদ্ধে যে একটা বিভিন্ন অভিযোগ উঠছে, এই অভিযোগের দায় এই সরকার নিচ্ছে কেন? এই সরকারের অ্যাটর্নি জেনারেল কেন ইউনূস সাহেবের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা করলে ওনারা গিয়ে এটাকে মানে আপনার অপোজ করছে? কারণ পিটিশনগুলোতে বিএনপি সরকার সম্পর্কে এক ফোঁটা নারী ব্যর্থতাও বলেনি, বলেছে ইউনূস সাহেবের বিরুদ্ধে তদন্ত হোক। তো এইটা আমার কাছে মনে হচ্ছে সরকারের সিদ্ধান্তহীনতা। এটা সহ আরও কয়েকটা বিষয়, যেমন বিএনপির কিন্তু এখন যে বাংলাদেশের রাজনীতি, বিএনপির কিন্তু মুক্তিযুদ্ধকে আঁকড়ে ধরতে হবে, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আঁকড়ে ধরলে ওইটা জামাতের জন্য হবে। মানুষ কিন্তু মনে করে যে জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী প্রতিপক্ষ, বিএনপি হচ্ছে একটা উদার মধ্যপন্থী দল। তো এইখানে একবার আপনি মুক্তিযুদ্ধকে ইলেকশনের সময় বলেছে, পরেও বলেছে, কিন্তু আবার পার্লামেন্টে আপনি শোক প্রস্তাবটা অ্যাভয়েড করলেও পারতেন যুদ্ধাপরাধীদের নিয়ে নিজে। এগুলো মানুষের মধ্যে প্রশ্ন। এখন আমাদের নাগরিক হিসাবে প্রত্যাশা হচ্ছে যে আর কতবার বাঙালির স্বপ্ন ভাঙবে? বাঙালি তো স্বপ্ন দেখে আর স্বপ্ন ভঙ্গ হয়। ওই যে একটা প্রবাদ আছে না, যে মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। তো আমাদের ৭২-এ স্বপ্ন ভেঙেছে, ৯১-তে কিছুটা ভেঙেছে, এইবার ইউনূস সাহেব তো ভেঙে চুরমার করে দিয়ে গেছে। এই সরকার যাতে এইটা না করে। এবং আমি এই পর্যায়ে শেষ করি, ভাই খুব বেশি সরকারের কাছে কিন্তু মানুষের চাওয়াও না যে তুমি আমাকে ঘি ভাত দাও, আমার সোনার গয়না বানায় দাও বা আমার গাড়ি কিনে দাও। মানুষ যেটা চায়, তুমি আইন শৃঙ্খলাটা ঠিক রাখো, তোমার দলের নেতাকর্মী যেন আমাদের বাড়িঘরের উপরে না আসে, আমার ব্যবসায় যেন বিরক্ত না করে, আমার প্রফেশনে যেন বিরক্ত না করে। সরকার যেন মিনিমাম মানে সামাজিক দায়িত্বটা পালন করে, ক্ষমতার দম্ভ যেন না পেয়ে বসে। এই যে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব যেটা বললেন, যে এই ধরনের 2/3 আসন পেয়ে ক্ষমতায় থাকা একটা সরকারি দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে অনেক সময় মনে হয় যে অপোজিশন না, সিভিল সোসাইটি না, মিডিয়া না, নিজের দলটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের আচার আচরণ কর্মকাণ্ড যেটা উনি বলবার চেষ্টা করছিলেন, আপনার কাছে কি মনে হয় এই জায়গায় কতখানি কন্ট্রোল? এখানে ব্যাপার হচ্ছে কি, যে বিএনপি একটা মধ্য মানসিকতা সম্পন্ন এবং বাংলাদেশের মধ্যপন্থী মানুষের একটা আশ্রয়স্থল, এবং যেই আশ্রয়স্থলটা বিএনপির উপরে বাংলাদেশের ধর্মপ্রাণ আলেম ওলেমা শায়ক মোশায়েক এনাদের প্রচণ্ড আস্থা। কারণ বিএনপি যখন ক্ষমতায় থাকে এনাদের কোনো ট্রাবল বিএনপি করে না, এবং ওই ধর্ম নিয়ে দ্বন্দ্ব, ইসলাম নিয়ে অপপ্রয়োগ, এগুলো বিএনপি এগুলোর সাথে জড়ায় না, যার কারণে বাংলাদেশে আলেম ওলেমা মোশায়েকরা সব ভালোই থাকেন। এইখানে যে প্রবলেমটা দেখা দিচ্ছে, কওমি মাদ্রাসা আর হচ্ছে আপনার আলিয়া মাদ্রাসা, এখানে আলিয়া হচ্ছে অরিজিনালি জামাত ইসলামের প্রোডাক্ট, আর কওমি হচ্ছে অরিজিনাল ইসলাম বলতে যে জিনিসটা জিস্ট, সেই ইসলামের ট্র্যাডিশনাল ইসলামের শিক্ষাটা কওমি থেকে হয়ে ওঠে। এখন এখানে জামাত ইসলাম তিনটা কৌশল সামনে নিছে। প্রথম কৌশল হচ্ছে ছলে বলে কৌশলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে বিএনপিকে একটা প্রবলেমে ফেলা। দ্বিতীয় হচ্ছে ইসলামের অরিজিনাল শিক্ষা কওমি, এই কওমিকে বিতর্কিত করা। আর তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এতগুলো রক্তক্ষরণের ভিত্তিতে এই অর্জিত জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা আপনি বলেন 15 বছর পর, এখানে চায়না, তুরস্ক, পাকিস্তান স্পেসিফিক জামাত ইসলামকে এক একটা জায়গায় এক একটা সিটে আজকে 10,000 লোকের ইফতারি দিলাম, ঈদ বোনাস দিলাম। কুরবানির তো একটা ইসলামিক বিধিবিধান নিয়ম আছে। প্রথম কথা, আমার সামর্থ্য থাকতে হবে, আমি আমার মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কুরবানি দিতে পারবো আল্লাহর নামে, কিন্তু সেই মাধ্যমটা কে? কিন্তু এখন তুরস্ক কি মিশর 162টা গরু চাঁপাইনবাবগঞ্জে পাঠায় দিল, ওটা কি কোরবানি হবে না সাদকা হবে না দান হবে? তাহলে যদি কোরবানি না হয়ে থাকে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে, এগুলা মাশায়েখ সাহেব যারা আছেন ওনারা চিন্তা করবেন, তাহলে ঈদের আগের দিন কোরবানি দিতে হবে, যে দান হিসেবে মানুষকে দিয়ে দিতে হবে। কিন্তু কুরবানির দিনকে যখন আপনি জবাই দিবেন, তাহলে তার উদ্যোক্তা দিলে তো হবে না, একটা ব্যক্তি আল্লাহর নামে যে দেবে, কারুর নাম দিতে হবে, অমুক ব্যক্তি আল্লাহর নামে দিল, নাম দেওয়া হয় না, না কিসের দিল? মিশর আর তুরস্ক না দিল, কিন্তু তারা কোনো নাম পাঠিয়ে দেয়, কি নাম পাঠাবে? 162টা গরুর নাম কিভাবে দিবে? 162টা গরুতে 7 ভাগ হলে, একটা গরুতে যদি 7 ভাগ হয় তাহলে 162 সাথে গুণিত 7, 1012। 1012। তো 1012 লোকের কার নামে, যে তারা আল্লাহর নামে কুরবানিটা যে দিল অমকের পক্ষ থেকে, এটা কিভাবে হলো? তাহলে এখন দেখেন যে এই যে জাকাত ফিতরা সাদকা আন্তর্জাতিকভাবে নিয়ে এসে এক একটা সিটের এক একটা ভোটারদেরকে প্রলুব্ধ করে 2 কেজি মাংস, ভোটের সময় বিরিয়ানি, 500 করে টাকা পার মিটিং, তারপরে ভোট নেওয়ার জন্য ধরেন 1000, 1500, 2000 করে টাকা,
চেয়ারম্যানদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ করে টাকা, তারা সমস্ত প্রশাসনিক সেট শুধু দিছে তা না, ওই সেট আবার তারা খামও দিছে, যাতে সেট নিজের দলের সেটাও যেমন ঠিক আছে, উপঢৌকনও ঠিকঠাক মতো থাকে। প্রিজাইডিং পুলিংরা রীতিমতো সিলেট আর চট্টগ্রামে ইলেকশনের পরে তারা আনন্দ উদযাপন করতে গেছে। তাহলে এই যে ব্যাপারগুলি, এখন এখানে বিএনপির প্রথম দায়িত্ব হবে জামাত মুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই সংগঠনটাকে জামাত মুক্ত, জামাত সুপ্ত গুপ্ত ওপেনও আছে, আমার জেলায় তো ওপেন আছে, গুপ্ত সুপ্ত না, ওপেন সারা জীবন জামাতের ভোট করে কিন্তু বিএনপির পোস্টে আছে, এরকম বাংলাদেশের কেন্দ্র থেকে শুরু করে অনেক জায়গায় আছে। এগুলোকে একবারে সমূলে আগে উচ্ছেদ করতে হবে। সংগঠন যদি সতী সাবিত্রী না হয়, সংগঠন যদি চুলচেরা বিশ্লেষণ না হয়, সংগঠন যদি আপনার ক্লিন না থাকে, আপনি এই যে সাংগঠনিক যে কথাগুলো বলছেন যে চাঁদাবাজ কি এটা ওটা সেটা, জাতীয়তাবাদের আদর্শে জাতীয়তাবাদী পরীক্ষিত ব্যক্তিদের দ্বারা বাংলাদেশের সংগঠন অঙ্গ সংগঠন সবকিছু যখন হবে, তাদের বোধ বুদ্ধি উপলব্ধি থাকবে যে হচ্ছে কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা করা উচিত কোনটা অনুচিত। আজকে দেখেন তাদের সমালোচনার বিষয়বস্তু কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আর দ্বিতীয় সমালোচনা সর্বোচ্চ বেশি করে সালাউদ্দিন সাহেবকে নিয়ে। কিন্তু সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে নেগেটিভ সমালোচনাগুলো করে, এটার কোনো যথার্থতা আছে, এটার কোনো বাস্তবতা আছে বলেন? মানুষ যদি জ্ঞানী হয়, মানুষ যদি ট্যালেন্ট হয়, মানুষের যদি সংবিধান মুখস্থ থাকে, মানুষের যদি সিআরপিসি মুখস্থ থাকে, এবং আপনার প্যারাল কোড যদি মুখস্থ থাকে, আপনার ঐক্যমত কমিশনে যে প্রত্যেকটা জিনিস যদি তার মাথায় কম্পিউটারের মতো ধারণ করে 4 ঘন্টা 5 ঘন্টা ওপেন কাগজ না থেকে লেকচার দিতে পারে, এইটাকে তো অনুকরণ করা উচিত। এইটাকে তো শিক্ষক হিসেবে যে ওকে শিখতে হবে, একটা শিক্ষণীয় বিষয় হিসেবে কিন্তু ধরা উচিত। কিন্তু তারা এমন ভাব করতেছে যে প্রধানমন্ত্রী কথা বলতে চায় না, বলে না, সব কিছু সালাউদ্দিন বলে। বিষয়টা কি তাই? ঐক্যমত কমিশনে কি প্রধানমন্ত্রী সাহেব জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে কি সেখানে উপস্থিত ছিল? উনি তো ছিলেন না। তো ছিলেন কে? সালাউদ্দিন সাহেব, একমাত্র ব্যক্তি। তো সেই ব্যক্তিটি তো বলার রাইটস আছে, দায় আছে, এবং যা যা হয়েছে উনি প্রত্যক্ষদর্শী সেখানে। তো ওইটা উনি যত ভালোভাবে উপস্থাপন করতে পারবে, XYZ কি পারবে? পারবে না। কিন্তু আপনি দেখেন জামাত মেধাবানদেরকে অপছন্দ করছে, এবং সে আমাদের দল কিভাবে পরিচালিত হবে না হবে সে রীতিমতো ডিকটেট করছে। আর তৃতীয় যে বিষয়টা, ভাগ খেয়ে খেয়ে ক্ষমতাসীনের এমন অভ্যাস তাদের হয়েছে, মানে সব কিছু তো তারা শেয়ার চায়, তারা মন্ত্রী পরিষদের শেয়ার চায়, তারা সচিবের ভাগ চায় জামাত ইসলামের, তারা মাদ্রাসা শিক্ষা বোর্ড তো নিয়েই নিছে, আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যেটা সেখানেও দেখবেন যে কত কর্মকর্তা যে জামাত ওরিয়েন্টেড, জামাত একবারে লিস্টেড জামাত আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং অনেক অ্যাম্বাসিতে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত জামাত ইসলামের সাথে তারা জড়িত। এগুলোকে এই সরকারে তদন্ত করা দরকার, এবং তারা যে যেখানেই থাকুক তারা জামাতের পারপাস সাথ করবে, জীবন দিয়ে হোক, এবং বিএনপির ভাবমূর্তি নস্যাৎ করার চেষ্টা করবে। এই জন্য সরিষার ভিতরে ভূত তাড়ানো প্রধান দায়িত্ব আগে এই বর্তমান সরকারের, এবং নিজের দলকে জামাত থেকে মুক্ত করে অরিজিনাল বিএনপি যে দল, এইটা করতে হবে। আপনি দেখেন আরেকটা জিনিস, এই যে ভুয়া ভুয়া স্লোগান, এটা নিয়ে 5 দিন 7 দিন ফেসবুকে আলোচনা হচ্ছে। এই স্লোগানগুলি কারা দিচ্ছে? এই স্লোগানগুলি তো শিবিরের ছেলেরাই দিচ্ছে, এবং ওইগুলো যদি আমাদের দলের ছেলে বলে কেউ দাবি করে থাকে, তাহলে আমার দলের শিবিরের প্রমোট ছেলে ওরা কখনো জাতীয়তাবাদী দলের সমর্থক কিংবা কোনো কর্মী হতেই পারে না। একটা ছাত্র দলের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি দাবি দেওয়া থাকতে পারে যে সে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে পারে? তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন, কি বিশৃঙ্খলা পাটোয়ারি। শুক্রবারটা পাটোয়ারি মানে একটা আতঙ্ক, যে কোন জেলায় যে পাটোয়ারি কি করছে। ঠিক শুক্রবার আগে জামাতেই করতো, যা করতো বাইতুল মোকাররম মসজিদে উত্তর গেটে। এখন এই শুক্রবার হচ্ছে পাটোয়ারি দেশ ও জাতির একটা আতঙ্ক। কোথায় যে কি ঘটনা ঘটবে, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার যা মুখের ভাষা, তার যা অ্যাটিটিউড, রীতিমতো জামাত প্রমোট এই ছেলেটি বিভিন্ন জেলায় দিয়ে প্রতি সপ্তাহে একটা করে ইস্যু তৈরি করা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে। দেখেন ভাই, আপনার গায়েও চামড়া আছে, আমার গায়েও চামড়া আছে, কয়দিন গাল খাবে? মির্জা আব্বাস তারে গাল সহ্য করতে 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 অসুস্থ হয়ে স্ট্রোক হয়ে গেছে, কিন্তু আমার গায়ে তো সেই সহ্য ক্ষমতা আমার নাও থাকতে পারে, আর একটা যুবক ছেলের সহ্য ক্ষমতা নাও থাকতে পারে। এখন ডিম ছোড়া, এটা তো অনেক ভদ্রতা দেখায় ফেলছে, ডিম ছোড়া। এখন এর ভিতরে যারা কত কি ছোড়ার ছিল, হাড়হাড্ডি ভেঙেই যে দেয়নি বিক্ষুব্ধ মানুষ, এই জেলায় জেলায় যে সে প্রত্যেকটা শুক্রবারের নামাজিদেরকে, এবং এই যে একটা বিশৃঙ্খল পবিত্র দিনে করে বেড়াচ্ছে জামাত ইসলাম,
ইস্যু হিসেবে নিছে, এগুলো গভর্নমেন্টকে অনেক সতর্কতার সাথে এগুলো মোকাবেলা করা দরকার। এবং একটা সরকার তখনই হচ্ছে মানে সবচেয়ে শক্ত হয় যখন তার সংগঠন শক্তিশালী হয়ে তার বেষ্টনীর ভিতরে সরকার থাকবে, এবং সংগঠন হবে একটা প্রতিরক্ষা কবচ, যে আগের সংগঠনকে ফেস করো তারপরে সরকারের গাছও। কিন্তু সংগঠন সারা বাংলাদেশে এই 15 বছরে যে 12টা বাজা অবস্থা, এবং ওই অফিসে বসে কিছু ব্যক্তি সবসময় নিজস্ব মন মতো কমিটি করে এই যে জেলা শহরগুলা সংগঠন অঙ্গ সংগঠন সব কাগজের, এগুলোর কার্যকারিতা খুব কম জেলায় আছে। এই জন্য সরকারের প্রধান দায়িত্ব হবে আগে সংগঠনকে ঢেলে সুচারুরূপে সরকার তো সংগঠন ঢেলে সাজাবার দায়িত্ব না, মানে সরকার মানেই তো দলের প্রধান, দলের প্রধান, সরকার মানেই যেহেতু দলের প্রধান যতদিন আছেন অবশ্যই দলের প্রধানের দায়িত্ব এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি বাংলাদেশের সবচেয়ে ছোটবেলা থেকে দলটা করাতে সবচেয়ে যোগ্য একজন মহাসচিব আমি জীবনে পাইছিলাম, সেটা হচ্ছে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, যে একটা কর্মীকে মাইনাস করার আগে 50 বার সেটা প্রোটেকশন দিত, যেটাকে তৈরি করতে 30 বছর সময় লাগছে আমার। আর এখন দেখা যাচ্ছে মাইনাস খেলায় আজকে দল 15 বছর আন্দোলন করে দলকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের কিছু ব্যক্তির স্যাক্রিফাইসের প্রয়োজন পড়ে, কিন্তু যখনই ক্ষমতায় চলে আসে ওই স্যাক্রিফাইসটাকে বুটের লাথিতে পিষ্ট করে যে বিজয়ের উল্লাস করা, তো ওই যে অভিশপ্ত কিছু কিছু দিক থাকে, মানুষের স্যাক্রিফাইসকে বুটের তলা দিয়ে কখনো মুছতে হয় না, স্যাক্রিফাইসের মূল্য কখনো দেয়া যায় না, কিন্তু অসম্মান করাটা কখনোই উচিত না। পার্টি অফিসে অনেকেই বসে বসে এই সমস্ত গুপ্ত সুপ্ত আর ওপেন এই যে প্রোভাইড, এগুলো 6 মাসের ভিতর দেখবেন সব প্রকাশ পেয়ে যাবে, সব প্রকাশ পেয়ে যাবে যে কোথায় কে কিভাবে কি আছে। কারণ ওই যে বলে না যে পাপী যতই পাপ করুক চিহ্ন রেখে যায়, খুনি যত বড় খুন করুক একটা আলামত কিন্তু রেখে যায়, যেইটা নিয়ে ইনভেস্টিগেটররা ইনভেস্টিগেশন করে। তো এইরকম হচ্ছে ব্যাপার। জামাত, এখানে জামাত হচ্ছে একটা প্রতিক্রিয়াশীল উগ্রপন্থী, একটা ইসলামকে অপব্যবহারকারী একটা সংগঠন। এইটাকে মোকাবেলা করতে গেলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বচ্ছতা, বলিষ্ঠতা, অরিজিনাল জাতীয়তাবাদী দিয়েই কিন্তু এই দলকে প্রতিষ্ঠা করে। মিস্টার মামুন মাহবুব, যে থ্রেটের কথা ইঙ্গিত করছেন অ্যাডভোকেট পাপিয়া, আমি একটু বুঝতে চাই যে সরকারের অনেক করণীয় নিয়ে আলোচনা আমরা করছি, ভুল ত্রুটি ধরে দেওয়ার চেষ্টা করছি, এই জায়গায় আসলে তার করণীয় কি? কারণ এই থ্রেটকে মোকাবেলা করতে হলে কি কি পন্থায় আসলে কি কি উদ্যোগ নেওয়া দরকার, কি কি কাজ করা দরকার? এখন ধরেন বনলতা এক্সপ্রেস একটা মুভি এক জায়গায় প্রদর্শিত হবে, এটা প্রদর্শন করা যাবে না, এক পক্ষ দাঁড়িয়ে বললে এখানে কোনো সিনেমা চলবে না। এটাকে যে কেউ প্রোটেস্ট করবে বা কাউন্টার করবে সেই সাহসও কেউ করছে না, যে তাহলে একটা অরাজকতা তৈরি হতে পারে। সো এটা আপনি খুব রিসেন্টলি দেখেছেন কিনা, 6 জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বেশিরভাগই বিএনপি পন্থী, যেমন শিল্পী ন্যান্সি, সে তো আওয়ামী লীগের আমলে অনেক নিপীড়িত হয়েছেন, সে ডাইরেক্ট বলেছে, আমি তার সাক্ষাৎকার দেখলাম, যে ভাই আমার জীবন চলেনি 18 মাস, ইউনুসের জামানায় গান গাওয়া যায়নি। তারপরে এই যে আপনার শিল্পী আমাদের জনপ্রিয় ফেরদৌস ওয়াহিদের ভাস্তি বোধহয় শায়ান ওয়াহিদ, যে ওই আমলে শেখ হাসিনার চোখে চোখ রেখে গান গেয়েছিল, রানীমা তোমার আর কত লাশ লাগবে, সে বলল যে ইউনুস জামানায় আমরা ভাবলাম যে এটা আরও উন্মুক্ত হবে, কিন্তু আপনি দেখেন এমন এক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে দায়িত্ব দিল যে বঙ্গবন্ধু ছবিতে তার ওয়াইফ অভিনয় করে, আর সে পুরা সাংস্কৃতিক অঙ্গনটাকে আগ্রাসীর মতো খেয়ে, হ্যাঁ, এবং আপনার এই যে আমাদের কোর্টের কাছেই যে শিল্পকলা একাডেমি, যে সবসময় জমজমাট থাকতো, এখন আবার দেখছি ভালো লাগছে হচ্ছে, কিন্তু পুরা ইউনুসের 18 মাস জামানায় আমরা একদম উল্টোটা দেখলাম। আমার যেটা বেদনা, জিল্লু ভাই, আপনি একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, ধরেন ওই যে কবি হেলাল হাফিজের কবিতা আছে না, যে এখানে মিছিলে সবাই আসে, কেউ আসে সংসার সাজাতে, কেউ আসে সংসার ভাঙতে, সংসার বিপদীয় থাকে। তো ধরেন একটা গণ আন্দোলনে কিন্তু অনেক চরিত্র থাকে, জামাত থাকতে, বিএনপি থাকে, অন্যান্য দল থাকে, বামপন্থীরা থাকে, সাধারণ মানুষ থাকে যারা টায়ার্ড হয়ে গেছে, ইভেন আওয়ামী লীগ মাইন্ডেরও না, যে আর কতদিন শেখ হাসিনা ভোটের নামে এই নাটক করবে। তো এরপরে যখন পতনটা হলো, 8ই আগস্ট ইউনুস সাহেব ওত নিল, আপনার স্মৃতি জলজালা, আপনিও তখন তরুণ ছাত্রনেতা, সেও আমাদের ছাত্র নেতা, শাহাবুদ্দিন শেখ ছাত্র নেতাদের বললো না 12ই ডিসেম্বর তোমরা যার যার ক্যাম্পাসে চলে যাও, ফেরত যাও, আমি নির্বাচন করে দিয়ে চলে যাব 90-তে, এবং উনি তাই করলেন।
পার্লামেন্টের সংসদের অ্যামেন্ডমেন্ট করতে হলো যে উনি আবার প্রধান বিচারপতির আসনে ব্যাক করবে। কত নির্লোভ! 78 দিনের মাথায় ইলেকশন, 78 দিনের মাথায়, এবং স্বাধীন বাংলাদেশে প্রথমবার সুষ্ঠু নির্বাচন হলো। অত বড় টাওয়ারিং পার্সোনালিটি বঙ্গবন্ধু পারেনি 73-এর নির্বাচন সুষ্ঠু করতে, বাকিগুলো বাদ দিয়ে দিলাম। তো সেইখানে 91-তে প্রথম সুষ্ঠু নির্বাচন হলো এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। বেগম জিয়া প্রধানমন্ত্রী হলেন, আওয়ামী লীগ বিরোধী দল হলো। তো সেইখানে ইউনূস সাহেবের প্রতি তো মানুষ মিনিমাম, এখন ধরেন অনেকে বলে হ্যাঁ আপনারা বুঝতে পারেননি। আচ্ছা ভাই বলেন, একটা আমার বাবার চেয়ে বয়সী একটা বড় মানুষ 5 মিনিট কথা শুনলে মন ভরে যায়, তা আমরা কি তার ভিতরে ঢুকবো যে তার এই কাহিনী? আজকে আমি আপনার সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মুস্তাক, আবু সাদাত সায়েম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইভেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এনারা প্রত্যেকে একটু মিলেও যেটুকু রাষ্ট্রীয় সুযোগ নিয়েছে সেই সবগুলোকে আপনি এক পাল্লায় মাপেন, আর ইউনূস সাহেব 18 মাসের তার যে পার্সোনাল সুযোগ নিয়েছে পাল্লায় যে আপনার ছাদ ছোবে। তো এইটা তো আজকে এই ক্লান্তিগুলো হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী আপা যেটা বলেছে জামাত মুক্ত বিএনপি, আমি মনে করি যে বিএনপির কিন্তু, আমি এটা অন্যান্য টকশোতে বলি, আপনার এখানেও আপনি সুযোগ দিয়েছেন আগে আমাকে, যে বিএনপির কিন্তু খুব বেশি কিছু করার দরকার নেই। বিএনপির ক্যাবিনেট যদি সপ্তাহে একদিন কম্বাইন্ডলি কালেকটিভলি মনে করে যে আচ্ছা এত বড় জনপ্রিয় দল ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, মানুষের সমর্থন ছিল, ত্যাগী লোকজনও ছিল, সেই আওয়ামী লীগ কেন পারল না? তাহলে কিন্তু বিএনপির সাফল্য কনফার্ম। মানে আওয়ামী লীগ কেন পারল না, মানে আওয়ামী লীগের এই করুণ পরিণতি কেন? হ্যাঁ সেটাই বলছি, করুণ পরিণতি ওই, এবং যে ডেলিভারি দরকার ছিল। তো এইটা মনে করলেই আপনার, কারণ কি রাজনীতিতে দলবাজ লাগে না, কিন্তু দল লাগে। আপনি দেখেন এই পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু দল সিদ্ধান্ত নেয়, প্রধানমন্ত্রী কিন্তু দলের সিদ্ধান্ত নেয় না। দল সিদ্ধান্ত নেয় আমার সংসদীয় দল হবে এই ABC নেতা হবে। আমাদের এখানে মুশকিলটা হলো একবার মন্ত্রী হয়ে গেলে ও মনে করে যে আমি এই জেলার যে দায়িত্বে, আমি এটার নায়েবের সুবেদার, সুপ্রিম কমান্ডার। ও খুঁজবে আমার ভাস্তা ভাস্তি, ছেলের বউ, মেয়ের জামাই, এই দল সেখানে অনুপস্থিত। আর দলকে বাদ দিয়ে শুধু প্রশাসন আর গোয়েন্দার উপরে নির্ভর করলে কি হয়, এটা তো শেখ হাসিনা লুটিয়ান দিল্লিতে মনে হয় প্রত্যেকদিন নিজের চুল ছিটছে যে তার দলকে সে পরিত্যাগ করেছিল। এত বড় দল তো কাউকে না। ওই যে 1 তারিখে তার সেনাপ্রধানরা বা অন্যরা সবাই মিলে গিয়ে বলেছিল স্যার ডাকতো, আমি একদম হোয়াটসঅ্যাপ মতে, স্যার ঢাকায় একটি পিঁপড়াও ঢুকবে না। তো কি ঢুকছে পরে তো আমরা দেখলাম। তো এইখানে বিএনপির, আমি যেটা মনে করি বিএনপি যে, আপা ভুল হলে আপনি আমাকে কারেক্ট করেন, 22 সালে কিন্তু বিএনপি স্বেচ্ছা উদ্যোগ নিয়ে জামাতে লাইবিলিটি ঝেড়ে ফেললো, 20 দলীয় জোট ভেঙে দিল ওই ক্রাইসিস্টেমে, যে মানুষ যখন ঐক্য করে সবাইকে নিয়ে, তখন বিএনপি বলল যার যার মতো করো, আমি আমার মতো, এনাফ ইজ এনাফ। সেই বিএনপি এখন জামাতের ক্ষেত্রে, আমি টোটাল বিএনপি বলছি না, আমি অনেকের কথাবার্তায় বুঝি তো একটা কেমন যেন মানে নমনীয়তা মনে হচ্ছে যে এখন বিএনপির জন্য তো অল টাইম আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বী থাকবেই, সে নিষিদ্ধ থাক আর ইনকামিং থাক, কিন্তু বিএনপির যেটা কালচারাল প্রবলেম, বিএনপিকে যেটা ভিতর থেকে শেষ করছে, যেটা আওয়ামী লীগও করেছে কিছুটা, সেটা হচ্ছে জামাত ইসলাম। এবং ইউনূস সাহেবের সবচেয়ে যেটা অন্যান্য বড় অপরাধের সঙ্গে আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি, ধরেন বেগম জিয়া দুটি মন্ত্রী দিল, জামাতের সাংস্কৃতিক বা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স বিএনপি দেয়নি, কিন্তু ইউনূস সাহেব গত 18 মাসে জামাতকে সোশ্যালি অ্যাকসেপ্ট করিয়ে দিয়েছে। একটা মহা বিপদের কাজ করেছে আমাদের অন্যান্য অনেক কাজের পাশাপাশি। এখান থেকে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপি একটা জনপ্রিয় রাজনৈতিক দল। আপনার মনে আছে ভাই, ইলেকশনের একদিন আগে ইভেন ওনারা হয়তো টাচ করতে চাইছেন না যে স্ট্যাবিলিটি নষ্ট হতে পারে এখনই জামাতের সঙ্গে একটা কনফ্রন্টেশনে গেলে, না একটু যেমনটা ওনারা বলছেন যে জুলাই চার্টারে তো আমরা এই কারণে সাইন করেছি, বা ইলেকশনটা হয়ে যাক, এটা স্ট্র্যাটেজি হিসেবে, সেরকম কারণে কি না? সেটা হতে পারে, কিন্তু কিছু কিছু সময় স্ট্র্যাটেজি আর কাজ করে না। যেমন বিএনপি তো একটা শক্তিশালী রাজনৈতিক দল, আমি জাস্ট একটু শেষ করে দিই। দেখেন শেখ হাসিনা কত চেষ্টা করেও বিএনপি ভাঙতে পারেনি। তার সর্বশেষ কোটি কোটি টাকা খরচের পর একটাই আবিষ্কার হয়েছিল মেজর শাহজাহান ওমর। তো সেই বিএনপি যদি এখন ক্ষমতায় এসে জামাতকে ভয় পায়, আমি একটা কথা আজকে বলে আপনি অন্য আপার কাছে যান, জামাত কিন্তু 1970 সালে কাছাকাছি ভোট ছিল, জামাতের ভোট কিন্তু র্যাপিড বাড়েনি, বা ছাত্র শিবির আগেও ছিল। আমরা অনেকে ভুল করি, অ্যান্টি লিবারেশন ফোর্স, হ্যাঁ আমরা অনেকে ভুল করি যে ওরে বাপরে শিবির বোধহয় এত বেড়ে গেছে। না, শিবিরের যেটা হয়, শিবির সবসময় থাকে একটা আদর্শ তাদের, ভালো আর খারাপ বলে, কিন্তু শিবির যেটা হয় রাষ্ট্রীয় মদত পেলে গায়ে চর্বি জমে, যেটি ইউনূস সাহেব দিয়েছিল।
এইটা যদি বিএনপি রাষ্ট্রীয় মদতটা বন্ধ করে দেয়, রাজনৈতিকভাবে জামাত থাকবে অন্যান্য দলের মতো। বিএনপির এই সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। বিএনপি এই যে সবার সঙ্গে খেলতে যাব, সবাইকে পক্ষে নিয়ে রাজনীতি হয় না, আপনাকে একটা পক্ষ নিতে হবে। আচ্ছা, এইখানে আমি বলি যে ইউনূস শুধু সোশ্যালি জামাত ইসলামকে অ্যাক্টিভ করছে তা না, জামাতের ইউনূস এবং ডক্টর ইউনূসের সংগঠন হচ্ছে জামাত এবং এনসিপি, জামাত ইসলাম, আর এনসিপিকে একটা আলাদা ফরম্যাটে একটা বাচ্চা তৈরি করছে। তারা সবই কিন্তু জামাতের এবং তাদের প্রোডাক্ট কিন্তু জামাত। তারা এটা ফরম্যাটটা হচ্ছে ভিন্ন। এই যে এবি পার্টি ফরম্যাট তো জামাতি, ইনক্লাব মঞ্চ, আমি তো বলি আপা যে এনসিপি হচ্ছে জামাতের যুব শাখা। হ্যাঁ, ইনক্লাব মঞ্চ এটাও কিন্তু ফরম্যাট কিন্তু জামাতে ইসলামেরই। এবং ইউনূস সরকার বাংলাদেশের সবচেয়ে খারাপ যে কাজটা করছে, যে মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের চেতনাকে স্বাধীনতা বিরোধী চক্রের কাছে রীতিমতো পরাস্ত করার ব্যাপক ষড়যন্ত্র সে করেছে 18 মাসে। বাংলাদেশের ইতিহাসে প্রথম তাদেরকে শুধু বিরোধী দল বানায় দিয়ে গেছে তা না, সারা বাংলাদেশে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হ্যাঁ ভোট ফেল করছে, না ভোট পাস করছে। এবং না ভোটকে হ্যাঁ করাতে যে ভোটের যে রেশিওটা বাড়িয়ে দিল, তারা যে বাড়াতে যে তখন আনুপাতিক হারটা জামাতেরও বেড়ে গেল ভোটের। এই বাড়ানোর কারণে তাদের একটা আনুপাতিক ভোটের সংখ্যাটা কিন্তু বাড়ায় ফেললো। এবং এই যে ডক্টর বদিউল আলম মজুমদার এরা বড় বড় লেকচারার কথা বলে বেড়ায়, এবং আমি তো এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভদ্রলোক একটা সুপ্ত জামাত ইসলাম। বাংলাদেশ ব্যাংকের টাকা নিয়ে যে হানা ভোটের প্রচার করলো, এইটা রাষ্ট্র কখনো কি পারে? তাহলে এই রাষ্ট্র এই জামাত ইসলামকে এই জায়গায় আনতে যে একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের ভিত্তিতে, ভোটের পরিসংখ্যান এবং প্রশাসনিক সেটআপের ভিত্তিতে এবং রাষ্ট্রের অর্থ ব্যয় করে তাদেরকে এই সিট এবং এই আনুপাতিক হার ভোটারের তাদেরকে দিয়েছে। তো ইউনূস সরকার এবং ব্যক্তি ইউনূস এটা কি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে? কারণ মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে একটা স্বাধীনতা বিরোধী শক্তিকে। এবং পার্লামেন্টে তারা 86-তে প্রথম এমপি হয়েছিল, এ দল ও দলের কোলে উঠে ওরা বেড়াচ্ছিল, তোয়ালা হিসেবে ব্যবহৃত তারা হচ্ছিল। আজকে তাদেরকে সরকারি দলের আনার বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে একটা বিরোধী দলের শক্তিশালী জায়গায় তাদেরকে নিয়ে গেছে, যেখানে তারা ফেয়ার ভোট হলে 10টা থেকে 15টা, এর বেশি সিট ওরা কোথাও কখনো পায়নি, অদূর ভবিষ্যতে পাবেও না। একটা রাষ্ট্রকে চিন্তা করতে হবে, তুরস্ক কিভাবে জামাতকে টাকা দেয়, মিশর কিভাবে দূতাবাস কিভাবে টাকা দেয়, মুসলিম ব্রাদারহুড, হ্যাঁ, পাকিস্তান কিভাবে টাকা দেয়। কারণ এগুলো তো ওপেন টু অল, রেডিও টেলিভিশন পত্রপত্রিকা সব জায়গায় আপনি দেখছেন যে ডক্টর শফিকের ওখানে ইফতারির সামগ্রী দিছে, এর আগে গাজীপুরে জামাত ইসলাম থেকে দিছে। মানে বারবার জামাত ইসলামের এমপি, জামাত ইসলামের নেতা, জামাত ইসলামের এলাকা বেছে তারা কেন নিচ্ছে? তাহলে কি ভারতের মতো সংগঠনের সাথে তারা সম্পর্ক করতে চাচ্ছে? রাষ্ট্রের সাথে সম্পর্ক তারা করতে চাচ্ছে না? রাষ্ট্রের জনগণের সাথে কি তারা সম্পর্ক করতে চাচ্ছে না? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটা এমপি যে দলেরই হোক তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ ঈদ উদযাপন উপলক্ষে। তাহলে তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে না দিয়ে সংগঠনের ব্যক্তির হাতে, নেতার হাতে একটা স্বাধীন রাষ্ট্রে জবাবদিহিতা ছাড়া কিভাবে দেয়? এইটা তো সরকারকে আগে অনুসন্ধান করা দরকার এবং এখানে সরকারের ইগোতে বাধা উচিত এবং গায়ে লাগা উচিত। তারপরে আওয়ামী লীগের যে প্রসঙ্গটা আসা হলো, আওয়ামী লীগ অপরাধ করছে, যুগশ্রেষ্ঠ নিরপেক্ষ এবং স্বচ্ছতার ভিত্তিতে তার বিচার করা হোক, নাগরিক হিসেবে আমি চাই। কিন্তু একটা আওয়ামী লীগ যে দেশের ভিতরে আছে সে ভোটার, যে আইনজীবী সমিতিতে আছে সে ভোটার, সে ভোট দিতে পারবে, ক্যান্ডিডেট হতে পারবে না, এটা কোন বিধিবিধানের ভিতরে ফেলা হচ্ছে? তাহলে বাংলাদেশের আইন বিশেষজ্ঞদের নিয়ে এই ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো দরকার। কারণ সামনের নির্বাচন, আপনি যদি মনে করেন একটা সমর্থক আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোটে দাঁড়ায় আর তাকে দিয়ে যে লাঠি লাদ্দা নিয়ে জামাত ইসলাম মারপিট শুরু করবে, মব কালচার আবার যেটা রেখে গেছে ডক্টর ইউনূস এটা আবার চালনা করবে, তাহলে আলটিমেটলি সরকারকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করার মতো সিচুয়েশন তৈরি করবে তারা। অতএব এই ক্ষেত্রে একবারে গঠনমূলক আলোচনার ভিত্তিতে যে মানুষের ভোটার যে তার ভোট করার এবং প্রার্থী হওয়ার এখতিয়ারও তার আছে, ভোট প্রদান করার এখতিয়ারও তার আছে, এই সব ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য
সরকার এবং জামাত ইসলাম বিরোধী দল এদের বাংলাদেশের মানুষের জন্য একটা সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার। কারণ লাঠি লাবনার রাজনীতি 15 বছর করা হয়েছে, এটা বাপের সম্পত্তি না যে রক্ত দিয়ে শহীদ হয়ে মাইর খেয়ে রিমান্ডে যে বারবার ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটা কিন্তু না। এটা এই ক্ষেত্রে একটা দরকার। আর মানুষ যেটা চায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল ডাল লবণ তেল এগুলার মানুষের সাধ্যমতো ভিতরে থাকবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিকঠাক মতো জনগণের নাগালের ভিতর থাকবে, নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এই ক্ষেত্রে একটা আসামি ধরতে যাবে পুলিশের বাজেট নাই, বাদীকে পয়সা দিয়ে আপনার পিকআপ ভাড়া দিয়ে আসামি ধরতে পাঠাতে হবে তেলের টাকা সহ। তাহলে এইটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে হবে আগে, পুলিশের নামে এত দুর্নাম কেন, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেন ব্যবহার করা হয়। এর কারণ হচ্ছে দুটো, যে পুলিশের ম্যান পাওয়ারের সংকট আছে আর তাদের অর্থনৈতিক দুর্বলতা আছে। তাহলে তাদের কাজ তাদেরকে ঠিকমতো চালানোর জন্য তাদের ম্যান পাওয়ার খুব নিরপেক্ষভাবে দিতে হবে এবং তাদের ফুয়েল সাপ্লাই যেটা মানিটারি যে প্রবলেমটা সেটা সমাধান করতে হবে করে বাংলাদেশের পুলিশকে আন্তর্জাতিক যে কোনো পুলিশের মান সম্পন্ন করার আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট করে ক্লোজিং রিমার্কস হিসেবে। ক্লোজিং রিমার্কসে হচ্ছে যে গত নির্বাচনে কিন্তু বিএনপি জামাত কোনো প্রার্থী কোনো জায়গায় গিয়ে বলেনি এই কে কে এখানে আওয়ামী লীগ আছে ভোট দিও না আমাকে, তা কিন্তু বলেনি, বরং ভোট চেয়েছে। এটাই স্বাভাবিক। আমার যেটা ভয় হচ্ছে ভাই, যে বিএনপি যদি এই ইউনূস সাহেবের দেওয়া অর্ডিন্যান্স যে আইনে পরিণত করলো এবং আওয়ামী লীগকে বছর পর বছর নিষিদ্ধ রাখলে যেটা হবে, যে আওয়ামী লীগের মধ্যে যারা প্রকৃত দোষী ছিল, যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান দুর্নীতির অভিযোগ, ব্যাংক লুট সহ নানা লুট, এগুলোর বিচার আপনি গ্রহণযোগ্য করতে পারবেন না। বলবে যে আমরা তো দেশেই আসতে পারছি না, আমি আইনজীবী দিতে পারছি না, আমার লোক যেতে পারছে না। বরং আমি তো মনে করি বিএনপি তো যতবারই বিজয়ী হয়েছে এইবার ছাড়া প্রত্যেকবারই তারা আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করেই বিজয় হয়েছে। আমি তো মনে করি বিএনপির গর্বের বিজয় হতো যে আওয়ামী লীগের যারা দোষী ব্যক্তি বা যারা আদালতে সাজা হয়েছে তারা তো নির্বাচনে এমনি অযোগ্য, বরং আওয়ামী লীগ সহ নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি বলবে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি না বিএনপি এটা বলতে পারতো ভাই, সেটা হচ্ছে যদি তারা অর্ডিন্যান্সটা অ্যাক্টে পরিণত না করত। এখন কিন্তু ড্রাইভিং সিটে আপনার দল, তা আপনার দলকে সিদ্ধান্ত নিতে হবে যে এত বড় একটা জনগোষ্ঠীর রাজনৈতিক দলকে কি আমি নিষিদ্ধ রেখে পার পাবো, নাকি তাকে আমি রাজনীতি করার অধিকার দিয়ে রাজনীতিকভাবে মোকাবেলা করব এবং তার যে 15 বছরে বিএনপির ভাষায় বা জনগণেরও অনেক বিশ্বাসের মতে যে এই অন্যায় করেছে সেগুলোর আমি সুষ্ঠু বিচার করব। এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপি এই ব্যাপারে কোনো দ্বিমত দেখা দিলেই, আপনি যেটা সবসময় মনে করেন ছাত্র রাজনীতি আপনারা আমরা একসঙ্গে করেছি, জামাত কিন্তু বেড়েই উঠেছে ষড়যন্ত্রের মধ্যে এবং ঘোলা পানি জামাতের জন্য খুব উপকারী জিনিস। জামাত কিন্তু স্বচ্ছ রাজনীতি করতে পারে না, আমি সব জায়গায় দেখেছি। কাজে বিএনপির উচিত হবে, এটা বিএনপির ব্যাপার, যে আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হোক যদি আদালতে প্রমাণ হয়। কিন্তু এত বড় একটা রাজনৈতিক দল এবং বিএনপি কিন্তু যখন এই যে ইউনূস সাহেব তার নিয়োগকর্তাদের দিয়ে আন্দোলন করালো, বিএনপি কিন্তু পরিষ্কার বলেছিল আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে। যেরকম আমি শেষ করে দিচ্ছি, যেরকম মুসলিম লীগকে তো কেউ নিষিদ্ধ করেনি, মুসলিম লীগ নিজেই অপ্রাসঙ্গিক হয়েছে। তো জনগণই সিদ্ধান্ত নিক কোন দল থাকবে কোন দল থাকবে। আপনার পালা। খুব ছোট করে এই স্থানীয় নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, দেশ ও জাতির মুখের দিকে তাকায়। কারণ মুক্তিযুদ্ধকে আমি অস্বীকার করতে পারি না, মুক্তিযুদ্ধকে যদি আমি অস্বীকার করি তাহলে আমার দেশের অস্তিত্ব থাকে না। অতএব আমার মুক্তিযুদ্ধকে রেখে, আমার দেশের অস্তিত্বকে রেখে, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রেখে আওয়ামী লীগ আর্টিকেল 36, 37, 38, 39 যেভাবে লঙ্ঘন করছে, আমরা যাতে সেভাবে লঙ্ঘন না করি, এই ব্যাপারে আমাদের চুলচেরা বিশ্লেষণ পার্লামেন্টে কামিং বাজেট অধিবেশনে সরকারি দল বিরোধী দল করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাক, এটা আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা করি। আমার দল ক্ষমতায় আছে, মানে আমি যে দলটাকে ভালোবাসি, আমি যে দলের প্রতি আনুগত্যশীল, কিন্তু স্টিয়ারিংয়ের আশপাশে যাওয়ার এখতিয়ার কিন্তু আমার নাই। আমাদেরকে আন্দোলনের সময় সারা জীবন লাগে, 81 থেকে এই 26 পর্যন্ত। আন্দোলনের পর আর একটা শ্রেণী প্রমোট হয়ে যায়। তো যেই শ্রেণী প্রমোট হোক, আমি চাই তারা দেশের মানুষের পালস বুঝুক এবং মুক্তিযুদ্ধের চেতনাটার পালসটাকে নতুন করে, নতুন প্রজন্মের অনেকেই মন্ত্রী মিনিস্টার হয়েছে, নতুনভাবে বিএনপি রাজনীতিতে সক্রিয় হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাটাকে স্পষ্ট হয়ে বুঝতে হবে, অশুভ শক্তিটাকে বুঝতে হবে। এবং যারা পলাতক তারা অপরাধী, যারা পলাতক না
তারা আমাদের মতো ডিপ্রাইভ, ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। অতএব তৃণমূলের যে নির্বাচনগুলো হবে, এই নির্বাচনে ভোটার যেহেতু তারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কমিশনার এবং সিটি কর্পোরেশন, এগুলোতে অংশগ্রহণের ব্যাপারে সুস্পষ্ট নাগরিক হিসেবে আমি সরকার বিরোধী দল উভয় পক্ষের কাছে আমি জানতে চাই। আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো শকুনের বিষাক্ত নখরে মুক্তিযুদ্ধের চেতনার গায়ে এতটুকু যাতে আঁচড় না পড়ে, মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসেবে এইটুক প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। যুগের পর যুগ, দিনের পর দিন সকল সরকারের প্রতি আমার ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব এবং অ্যাডভোকেট সৈয়দ আসিফ পাপিয়া আমাদের সঙ্গে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সরকারের 100 দিনের মূল্যায়ন করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা দুজনের মুখ থেকে বেরোচ্ছে এবং যেটা অত্যন্ত চ্যালেঞ্জিং যে কোনো সরকারের জন্য, এবং বিশেষ করে ভোটে নির্বাচিত এবং এত সংখ্যক আসন নিয়ে নির্বাচিত একটা দলের জন্য, সেটা হচ্ছে যে সংগঠনকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই। তবে সংগঠনকে নিয়ন্ত্রণ করতে হবে যে সরকারের কাজকর্মে যেন তারা নিজেদেরকে নিয়োজিত না করে, এবং রাজনীতিতে দলবাজের প্রয়োজনে, ওনাদের ভাষা আমি ধার করে বলছি, দলটা লাগে, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন, সেটা সরকারকে যেসব বিষয়ে অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে ইনফ্লেশন বা জনগণের জন্য দুর্ভোগ যেটা দেয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এই দুটো জায়গায় অনেকটা মনোযোগ দিতে হবে। আইনশৃঙ্খলার কথা বলতে গিয়ে আমার একজন অতিথি বলছিলেন যে পুলিশের বিষয়ে আসলে অনেক মনোযোগী হতে হবে। আমরা পুলিশকে দোষারোপ করি, কিন্তু তাদের লজিস্টিক্সের কথা চিন্তা করি না, এবং তাদের জনবলের কথা কিন্তু অনেক সময় আমরা বিবেচনার মধ্যে রাখি না। বিএনপিকে একটা শক্ত অবস্থান নিতে হবে। ওনারা বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে। ইতিমধ্যেই বিএনপির জন্য প্রশংসিত, বিশেষ করে গত 22 সাল থেকে এই পর্যন্ত, এবং এই নির্বাচনের পূর্বাপর পরিস্থিতিতে বিএনপির অবস্থানটা শক্তিশালী, কিন্তু কোথাও মাঝে মাঝে হয়তো গুপ্ত বা সুপ্তদের প্রভাবই হতে পারে, কিছুটা সিদ্ধান্তহীনতা বিএনপির মধ্যে আছে বলে ওনাদের ভাষায় মনে হচ্ছে। এই জায়গায় আমাদের পররাষ্ট্রনীতিতে যেমনটা আছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, যদিও অনেক আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক মনে করেন ওই নীতি এখন আর চলে না। একইভাবে অভ্যন্তরীণ ইস্যুতেও আসলে আপনাকে কোনো না কোনো পক্ষ নিতে হবে। এই যে সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তহীনতার জন্য বিএনপি 2001 থেকে 6-ও কিন্তু সমালোচিত হয়েছে। অনেক বেশি তারা সিদ্ধান্ত নিতে পারে না, অনেক ক্ষেত্রে ততুল্যমান ছিল। এই জায়গা থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। সব কিছু মিলিয়ে এটা ওনারা বলবার চেষ্টা করছেন যে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, এবং বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চরিত্র, সেই চরিত্রটা বজায় রাখবার চেষ্টা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।